আচ্ছা, আমরা হচ্ছে আগের লাইভটা থেকে বের হয়ে গেছি, কারণ হচ্ছে আমাদের একটু সাউন্ড প্রবলেমের কারণে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা অর্ধেক ক্লাসই শুনতে পাচ্ছ না। সো হচ্ছে আমরা ক্লাসটা নতুন করে শুরু করতেছি। তোমরা যারা যুক্ত হয়েছিল তাদের একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো, অথবা আমাদের লাইভটা একটু শেয়ার করে দিতে পারো। আমরা হচ্ছে ক্লাসটা যেহেতু প্রবলেম করতেছে, বাট এখন আশা করি ঠিক হবে আর সাউন্ড প্রবলেম হবে না, ঠিক আছে? সো একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা এতক্ষণ যুক্ত ছিল, এবং হচ্ছে লাইভটা শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, আমরা আবার ক্লাসটা শুরু করতেছি, একেবারে প্রথম থেকেই শুরু করতেছি। প্রত্যেকটা এমসিকিউ আমরা ব্যাখ্যা করব আজকে, এবং এই কবিতাটা খুব ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে এই কবিতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, এইচএসসিতে বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্ন আসলে সেটা তোমাদের খুব একটা বেশি প্রবলেম হবে না, এবং আমরা কোয়েশ্চেনের প্যাটার্নগুলো বুঝিয়ে দেবো যে আসলে কোয়েশ্চেনটা কী ধরনের কোয়েশ্চেন হইতে পারে। ঠিক আছে, সো একটু দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং লাইভটা শেয়ার করে দাও। আমরা যেহেতু আবার নতুন করে যুক্ত হয়েছি, সো হয়তো বা অনেকেই বের হয়ে গেছে লাইভ থেকে। ঠিক আছে, ওকে, এখন আর আশা করি প্রবলেম হবে না, তোমরা এখন সবাই খুব সুন্দরভাবে ক্লাসটা দেখতে পারবা। ওকে, আমরা প্রথমে এমসিকিউতে চলে যাচ্ছি। প্রথম এমসিকিউ সলভে আমরা যদি চলে যাই, যে প্রশ্নগুলো আসলে কিভাবে হয় একটু খেয়াল করো। প্রথম এমসিকিউতে দেখো যে সালামের মুখ আজ শূন্যস্থানে কি হবে। আমি যখন তোমাদেরকে আগেও কবিতার অংশটা পড়াইছিলাম, বা যখন হচ্ছে আমি আগের ব্যাচে তোমাদের ক্লাস নিয়েছিলাম, সেই সময়টা আমি বলেছিলাম যে তোমরা অবশ্যই কবিতাটা একটু পড়ার চেষ্টা করবা, এবং যদি সম্ভব হয় কবিতাটা তোমরা মুখস্থ রাখার ট্রাই করবা। এবং যদি মনে হয় যে ভাইয়া মুখস্থ পুরোপুরি করতে পারতেছি না, বাট একেবারেই তুমি যাতে দেখলেই বুঝতে পারো যে এই কবিতার এই অংশের পরে পরবর্তী অংশ এটা আসবে, এটা তুমি দেখলে যাতে বুঝতে পারো। ওকে, সো কবিতাটা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবা। আর যদি তুমি কোনোভাবে মুখস্থ করতে পারো কবিতাটা, সেটা তোমার জন্য অনেক বেশি বেটার হবে, কারণ কবিতাটা যখন তুমি মুখস্থ রাখবা তখন দেখবা যে তোমার কবিতার ব্যাখ্যাটা লিখতে খুব একটা সহজ হচ্ছে। যদি তোমার রিটেনের ক্ষেত্রে, যখন তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন দেবা, তোমার রিটেনের ক্ষেত্রে এটা অনেক বেশি কাজে দিবে। 2 নাম্বার হচ্ছে কবিতা থেকে যদি কোনো এমসিকিউ প্রশ্ন আসে, সেটা তুমি একেবারে ইজিলি তুমি সলভ করতে পারবা। কেন? কারণ কবিতার এমসিকিউ কিভাবে আসে, দেখবা যে একটা অংশ দিয়ে দ্বিতীয় অংশে কি হয়, হয়তো বা একটা খালি জায়গা রাখা হয়, শূন্যস্থান রাখা হয়, অথবা তোমার একটা লাইন দিয়ে কবিতার পরবর্তী চরণ বা পরবর্তী লাইনটা কি আসবে সেটা তোমাকে জিজ্ঞেস করবে। ওকে, এবং সেক্ষেত্রে তুমি অপশন পাবা ঠিকই, কিন্তু অপশনগুলো আরও বেশি তোমার কাছে কঠিন মনে হবে, কারণ প্রত্যেকটা অপশনই দেখবে একই রকম যে ভাইয়া শেষে বাংলা আছে, এটা শেষে লা আছে, এটা শেষে আকার আছে, মনে হবে যে সকই অপশনগুলো একই রকম মনে হবে। ঠিক আছে, সো তোমার এই ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি কাজ হচ্ছে তুমি কি করবা, ওকে, তাহলে আমরা প্রথমে আলোচনা করি যে সালামের মুখ আজ কি হবে। অপশন দেওয়া আছে আমাদের কাছে, আলোচিত ঢাকা, তরুণ শ্যামল পূর্ব বাংলা, আর এটা হচ্ছে অবিনাশী বর্ণমালা, আর এটা হচ্ছে রক্তাক্ত জনপদ। এই কবিতার একটা ছোট্ট ট্রিক আছে। একটা হচ্ছে তোমার প্রশ্ন আসতে পারে সালামের মুখ আজ কি, আর একটা প্রশ্ন আসতে পারে সালামের চোখ নিয়ে। সালামের চোখ, তোমরা অনেকেই হয়তো বা অ্যান্সার করে ফেলছো, আমি দেখতে পাচ্ছি যে অনেকে অ্যান্সার করে বলছো একের খ হবে। একের কি হবে? খ হবে। আমি ধরে নিলাম তোমাদের একের খ হচ্ছে অ্যান্সার। তোমরা যারা একের খ অ্যান্সার করছো, দ্যাটস ইট, এটাই অ্যান্সার। কিন্তু আমরা শুধু এটা শিখবো না যে সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, ঠিক আছে, যদি পরীক্ষা প্রশ্ন আসে সালামের চোখ কি, সালামের চোখ কি হবে, সেক্ষেত্রে কি তরুণ শ্যামল পূর্ব বাংলায় হবে? না, সেই ক্ষেত্রে কিন্তু একই ধরনের প্রশ্ন কিন্তু দেখো, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এক জায়গায় চাইছে মুখ, এক জায়গায় চাইছে হচ্ছে চোখ। আমাদের কবিতার যখন তোমরা পড়ছো ওই সময় দেখবা যে এক জায়গায় মুখ লেখা আছে যে সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, আর এক জায়গায় লেখা আছে সালামের চোখ আজ আলোচিত ঢাকা, আলোচিত ঢাকা। এখন এই ধরনের একটা প্রশ্ন যদি তোমার কাছে আসে পরীক্ষায়, সেক্ষেত্রে তুমি খুব ইজিলি ভুল করতে পারো। কিভাবে ভুল করবা বলো তো? ভুল করতে তো আর বলতে পারবো যে ভাই এভাবে ভুল করছি। বেসিক্যালি তুমি যখন ভুল করবা, ভুল করার সিস্টেমটা হচ্ছে তোমার কাছে মনে হবে যে মুখ পড়ছি নাকি চোখ পড়ছি, এ ধরনের একটা প্রবলেম তোমার কাছে তৈরি হতে পারে। সো এটার জন্য আমরা সলভ করবো কিভাবে, এটা আমরা কিভাবে সলভ করবো জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, ঠিক আছে, অনেকেই কমেন্টস করছো। আমরা যদি, হ্যাঁ, আচ্ছা, আগের লাইভটা বাদ দিছি, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছো যে হ্যাঁ, আচ্ছা, আমরা আগের লাইভটা কিন্তু অলরেডি বাদ দিয়ে দিছি। ওকে, আচ্ছা, তাহলে সালামের চোখ কি হবে? সালামের চোখ হচ্ছে আলোচিত ঢাকা। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস বলো, আমরা যখন কাউকে নিয়ে, মনে করি এটা আমরা একটা লোক আঁকলাম, সেই লোকের এটা হচ্ছে চোখ ধরলাম, যেটা হচ্ছে চোখ, আমি যদিও আর্ট করতে পারি না,
আর এটা হচ্ছে ধরলাম এটা হচ্ছে তার চোখ, আর এটা হচ্ছে মুখ, পুরোটা হচ্ছে চোখ, একটা হচ্ছে চোখ, এই অংশটা হচ্ছে চোখ, আর এটা হচ্ছে মুখ। তাহলে এখানে মুখ বড় নাকি চোখ বড়? মুখ বলতে পুরো তার মুখমণ্ডলটাকে বোঝাচ্ছে, আমরা বুঝতে পারছি যে মুখটা একটু বড়। তার মনে রাখবা তরুণ শ্যামল পূর্ব বাংলা বলতে পুরো বাংলাদেশকে বোঝাচ্ছে, পুরো বাংলাদেশকে বোঝাচ্ছে। আর চোখ বলতে শুধু ঢাকাকে বোঝাচ্ছে, শুধু ঢাকাকে বোঝাচ্ছে, কিন্তু মুখ বলতে বাংলাদেশকে বোঝাচ্ছে। তাহলে বড় কোনটা? মনে রাখবা বড় হচ্ছে মুখ, মুখ যেহেতু বড় তাহলে বড় হচ্ছে তরুণ শ্যামল পূর্ব বাংলা। আর যদি পরীক্ষা প্রশ্ন আসে সালামের চোখ কি, সালামের চোখ হচ্ছে আলোচিত ঢাকা। সালামের চোখ কি? আলোচিত ঢাকা। আর আলোচিত ঢাকা বলতে পূর্ব বাংলা থেকে মানে হচ্ছে বাংলাদেশ থেকে ঢাকা একটু ছোট, তাই না? ঢাকা তো ছোট, আর যেহেতু ছোট তার মানে আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে ঢাকা হচ্ছে কি, সালামের চোখের কথা বলা হচ্ছে, ঢাকার কথা। সালামের চোখ কি, ঢাকার কথা বলা হচ্ছে। আই গেস তোমরা বুঝতে পারছো এটা, এই এমসিকিউটা বুঝতে পেরেছো? ঠিক আছে। ওকে দেন আমরা চলে যাব দ্বিতীয় কোশ্চেনে, যে সেই ফুল আমাদেরই প্রাণ কোন কবিতার অন্তর্গত। দেখো এই প্রশ্নটা দেখে মনে হবে যে ভাইয়া আমরা তো পড়তেছি ফেব্রুয়ারি 1969, তাহলে কি এটা কি বেশি কঠিন প্রশ্ন? না, কিন্তু তোমার যখন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আসবে তখন কি এটা এভাবে আসবে? মানে তোমার কাছে মনে হবে যে ফেব্রুয়ারি 1969 দেখে তুমি এটা বুঝতে পারবা না? হ্যাঁ, এটা তুমি ইজিলি বুঝতে পারবা। তার মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন যে খুব বেশি কঠিন হবে এরকম কিন্তু না। প্রশ্ন কিন্তু তুমি যেটা এইচএসসিতে দিবা একই প্যাটার্নের প্রশ্ন হবে, কোশ্চেন কিন্তু বেশি কঠিন করবে না। সো তোমরা দেখবা যে বলবা যে ভাইয়া আপনি তো বলেন যে কোশ্চেন বেশি কঠিন করবে না, তাহলে দেখো 100% মনে করো 100 জন পরীক্ষা দিলে পাস করে কতজন? মাত্র 10 জন। আর 90 জন কি করে? ফেল করে। এই 90 জন মানে 90%ই ফেল করে। এখন প্রশ্ন যে এত সহজ তাও 90% ফেল করে, এটার কারণ কি বলো? দেখো এই যে এইগুলো যদি তুমি এইচএসসিতেই পড়ে ফেলো, এগুলো তুমি যদি ভালোভাবে এইচএসসিতেই পড়ে ফেলো, ব্যাখ্যাগুলো ভালোভাবে জানো, কবিতাটা তোমাদেরকে বলছিলাম মুখস্থ করো, দেন তোমাদের দেখবা যে অর্ধেক প্রিপারেশন এখানে কাভার, মানে হচ্ছে বাংলার জন্য। কেন? এই যে দেখো তোমরা শেষে কি করবা, এখন অনেকেই কি করে ভাইয়া আমাকে নক দিয়ে বলে যে ভাইয়া আমি তো এইচএসসির সাথে সাথে আমি হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নেবো, অথবা ভাই আমি অ্যাডমিশনের প্রিপারেশন নেবো। আমার কথা হচ্ছে যে তুমি একাডেমিকটা আগে ফোকাস করো। দিন শেষে তোমার তুমি যখন টেক্সট বুকটা দেখবা, টেক্সট বুকের থেকে তো তোমার এইচএসসিতে বা এইচএসসিতে যেটা পরীক্ষা প্রশ্ন আসবে এখান থেকে তোমার অ্যাডমিশনের প্রশ্ন আসবে। সো অ্যাডমিশন এবং এইচএসসি দুটাতে একই রকম পড়া, তাহলে তুমি অ্যাডমিশনটাকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। এবং তোমার একাডেমিকটা যদি তোমার ভালো হয়, তোমার রেজাল্টটাও ভালো হচ্ছে, 2 নাম্বার হচ্ছে তোমার এইচএসসির পাশাপাশি তোমার অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যাচ্ছে। সো অ্যাডমিশনে আলাদাভাবে এখন প্রিপারেশন নেওয়ার দরকার নাই, এটা আমি সবসময় বলি। আর আলাদাভাবে তুমি যদি পড়তে যাও সেক্ষেত্রে 2-1টা টপিক তুমি হয়তো বা আলাদাভাবে পড়তে পারো, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। তাহলে এটার অ্যান্সার কি হবে? ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969 এটা সবাই জানো, এই জন্য এরকম প্রশ্নটাই দেওয়া আছে, সমস্যা নাই। আমরা 3য় নাম্বার কোশ্চেনে চলে যাব, যে বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় কি হয়। এই যে দেখো কি হয় প্রশ্নটা করছি ঠিকই, কিন্তু এটার জন্য তোমাকে যদি কবিতাটা তুমি একবার জানো তাহলে তোমার দেখবা যে এই প্রশ্ন আর কোনো কঠিন কিছু না। যে বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় ফুটে ফুল, ফুটে ফুল। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে? 3য় নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে? তৃতীয় কোশ্চেনটার অ্যান্সার কি হবে? সি হবে। অনেকেই সি অ্যান্সার করছো, কেউ বি অ্যান্সার করছো। সি অ্যান্সার করছো, কেউ বি অ্যান্সার করছো। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বি। কেন বি? আমি বলছিলাম যে দুঃখিনী মাতার অশ্রু জলে ফুটে ফুল, বাস্তবের বিশাল চত্বরে হৃদয় হরিত উপত্যকায়। তোমরা কবিতাটা পড়ছো না? কবিতার মধ্যে কিন্তু এভাবেই ছিল, ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। তাহলে ফুল কোথায় ফুটে? ফুল ফুটে বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। তাহলে এটাকে তোমরা এভাবে মনে রাখতে পারো। তোমরা যদি দেখো, তোমরা কিন্তু অনেকে এটা বি অ্যান্সার করছো, অনেকেই বি অ্যান্সার করছো। কেন বি অ্যান্সার, আবার অনেকে সি অ্যান্সার করছো? দেখো এই যে কনফিউশনটা তোমাদের তৈরি হবে কেন? তুমি যদি কবিতাটা ভালোভাবে না জানো সেক্ষেত্রে তোমার এই ধরনের ছোটোখাটো কনফিউশন তৈরি হতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমার যত ছোট কনফিউশনই তৈরি হোক না কেন, নাম্বার কিন্তু 1 নাম্বারই। সো তুমি যদি এটাতে ভুল করো বা এটাতেই ভুল করো, যেটাতেই ভুল করো না কেন, তোমার কিন্তু 1 নাম্বার থাকবে না। সো তোমাকে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে এবং কেয়ারফুলি যখন একটা প্রশ্ন তোমরা সলভ করতে
করতে যাবা, অ্যান্সার করতে যাবা, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কি করতে হবে, একটু কেয়ারফুলি দেখতে হবে যে এই কোশ্চেনটা আসলে কি চাইছে তোমার কাছে। তুমি কোশ্চেনটা মিনিমাম 2বার পড়বা। আমি বারবার বলি যে স্টুডেন্টই হোক, যে তোমার এইচএসসি পরীক্ষা দাও বা অ্যাডমিশন দাও, তুমি যে পরীক্ষা দাও হোয়াট এভার, তুমি মিনিমাম একটা কোশ্চেন 2বার পড়বা। একটা কোশ্চেন 2বার পড়লে তোমার কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে, আর অপশনগুলো 2বার দেখবা, সমস্যা নেই। একটা কোশ্চেন 2বার পড়ার মতো তোমার এনাফ টাইম কিন্তু পরীক্ষা হলে থাকে। দ্যাটস ইট। এরপর আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 8, আমরা 4-এ, আমরা 8 ভাবছিলাম। কোশ্চেন নাম্বার 4-এ দেখো, সেই ফুল আমাদেরই প্রাণ, ফেব্রুয়ারি 1969 কবিতায় ফুল বলতে কি বোঝানো হয়েছে? এই ফুল বলতে কি বোঝানো হয়েছে, এটা কিন্তু তোমরা যখন শব্দার্থ পড়ছো, তোমাদের এই বইটিরই, এই কবিতারই শব্দার্থের মধ্যে একেবারে শেষে দেওয়া আছে। তোমরা চাইলে যদি কারো কাছে বই থাকে এখনই খুলে দেখতে পারো, সেক্ষেত্রে দেওয়া আছে যে ফুল বলতে সেখানে কি বোঝানো হয়েছে। তাহলে একটু দ্রুত আমার কাছে অ্যান্সার করে দাও, আমি যদি একটু অ্যান্সার দেখি তোমাদের। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হাবিবুল্লাহ বেলা আলী, আলহামদুলিল্লাহ ভালো। জয়ন্ত, ঠিক আছে। অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ, একটু লাইভটা শেয়ার করে দিতে পারো, দেন হচ্ছে তোমাদের অনেকগুলো ফ্রেন্ড একসাথে ক্লাসটা দেখতে পারবে এবং তোমাদের পরবর্তী টাইমলাইনে হয়তো বা ক্লাসটা থেকে যাবে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 4 অনেকে অ্যান্সার করছো, খ হবে যে আমাদের বাংলা ভাষার কথা বলছো কেউ, আবার আচ্ছা সবাই খ অ্যান্সার করছো, মানে এটাতে কেউ ভুল অ্যান্সার করতেছো না, সবাই বাংলা ভাষার কথা বলছো, এবং তোমরা সবাই যেহেতু বাংলা ভাষার কথা বলছো এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বাংলা ভাষার কথা বলা হচ্ছে। ফুল বলতে এখানে এই কবিতায় বাংলা ভাষার কথা বলা হচ্ছে। এটা কিন্তু আমাদের একেবারে শব্দার্থের মধ্যে স্পেসিফিকভাবে বলা আছে, সো এটা নিয়ে কনফিউশন কোনো কাজ করার কিছু নাই। আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ চলে যাব, যে ফেব্রুয়ারি 1969 কবিতায় গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর জনতার বীরত্ব কোন কোন ভাষা শহীদের নাম উল্লেখ করা হয়েছে? এখানে 2জন ভাষা শহীদের নাম উল্লেখ করা হয়েছে। তোমরা কি জানো সেটা? 2জন ভাষা শহীদের নাম, এবং এই 2জন ভাষা শহীদের নাম তুমি এই দুইটা করে এখানে টোটাল সম্ভবত মনে করো অনেকগুলো নাম দেওয়া আছে, এবং তুমি দেখে বুঝতে পারবা কোন 2জন। তাহলে এটার জন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই কবিতাটা ভালোভাবে পড়তে হবে। তুমি যখনই কবিতা থেকে প্রশ্ন আসবে, আমি তোমাকে বারবার বলি, তুমি যদি সত্যিকারেই কবিতাটা ভালোভাবে জানো, তোমার দেখবা যে কবিতা থেকে একটা কোশ্চেনও মিস হবে না, কারণ কবিতার কোশ্চেনগুলো সবচেয়ে ইজি হয় এবং সেটা কবিতার মধ্য থেকেই আসে। সো এটাতে তেমন কোনো ডিপ্লোমেসি নাই, ঠিক আছে, যে তোমার কোশ্চেনটা অনেক বেশি ডিপ্লোমেটিক করে তোমাকে কনফিউজড করার জন্য, বাট ব্যাপারটা এরকম না। কবিতার প্রশ্নগুলো সবচেয়ে ইজি হয়, এবং তুমি যদি কোনোভাবে কবিতাটা ভালোভাবে জানো, দেন তোমার জন্য এটা সবচেয়ে বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা চলে যাব আমাদের কোশ্চেন নাম্বার 5-এ, যে ফেব্রুয়ারি 1969 কবিতায় গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর জনতার বীরত্ব কোন কোন ভাষা শহীদের নাম উল্লেখ করা হয়েছে। আমরা যদি একটু তোমাদের অ্যান্সারগুলো দেখি, তোমরা অনেকে অ্যান্সার করছো। ইশতিয়াক জামান অনন্যা লিখেছ, খ হবে অনন্য, সরি। দেন হচ্ছে হাবিবুল্লাহ বেলালি লিখেছো 5B হবে। আচ্ছা, অনেকে অ্যান্সার করছো। কোয়েশ্চেন নাম্বার 4-এর অনেকে অ্যান্সার করেছো, 5 অ্যান্সার করছো, ঠিক আছে। তোমরা কমেন্টস করতে থাকো, আমরা হচ্ছে কোয়েশ্চেনগুলো দেখি। কোয়েশ্চেন নাম্বার 6-এর অনেকে অ্যান্সার করে দিচ্ছ। আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এর অ্যান্সার যদি দেখি, ইসরাত জাহান হাবিবা লিখেছো B হবে। আচ্ছা, এটা কি হবে? সালাম এবং বরকত। কোয়েশ্চেন নাম্বার 6-এ যদি তোমরা একটু যাও, যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, চরণটি আমাদের কোন গৌরবান্বিত ঘটনা ধারণ করে? এখানে ঘটনা হবে, কোন একটা গৌরবান্বিত ঘটনা ধারণ করে, বা আমরা কোন প্রেক্ষাপটটাকে নিয়ে আসতেছি যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। তাহলে এই চরণটি আমাদের কোন গৌরবান্বিত বিষয়কে ধারণ করতেছে, কোন গৌরবান্বিত প্রেক্ষাপট বা ঘটনাকে ধারণ করতেছে? আমরা যদি একটু দেখি যে ভাষা আন্দোলনের কথা বলা হচ্ছে, গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে। আমরা দেখেছি এই কবিতায় স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কিছুই বলা হয় নাই, সো এটা অ্যান্সার হবে না। অসহযোগ আন্দোলন, আর এখানে হচ্ছে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, যেটাকে আমরা বলতে পারি। কিন্তু বেসিক্যালি এটার অ্যান্সার কি হবে বলো তো? ভাষা আন্দোলন হবে। দেখো কেন ভাষা আন্দোলন হবে, আমি তোমাদেরকে এটা একটু বুঝাই। বলা হচ্ছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। আবার বলতে এই ঘটনাটা কিন্তু একবার ঘটে গেছে, এবং এই ঘটনাটা কখন ঘটছে? 1952 সালে। 1952 সালে ঠিক একইভাবে ফেব্রুয়ারি মাসেই তো কি ভাষা আন্দোলন কি ফেব্রুয়ারি মাসে হয়েছে না? ভাষা আন্দোলন ফেব্রুয়ারি মাসে হয়েছে। তাহলে 1952 সালের এই যে ফেব্রুয়ারি মাসে কৃষ্ণচূড়া
কোথায় ফুটে? দেখো কৃষ্ণচূড়া থরে থরে ফুটে শহরের পথে। তাহলে দেখো এই যে কৃষ্ণচূড়া ফুলের কথা বলা হচ্ছে, এটা সাধারণত কোন সময় তোমার হচ্ছে তুমি দেখবে যে ফেব্রুয়ারি মাস বা হচ্ছে শীতের শেষের দিকে যাইয়া এইরকম ফুল দেখার সুযোগ হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1952 সালের প্রেক্ষাপটটাকে নিয়ে আসা হচ্ছে, এটা ভাষা আন্দোলনের কথা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। আর এখানে গণ অভ্যুত্থানের নাম ওইভাবে বলা নাই। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7-এ যদি একটু যাও, যে শহরের পথে থরে থরে আবার কি ফুটেছে, মাত্র এটা অ্যান্সার করলাম। শহরের পথে থরে থরে আবার কি ফুটেছে। দেখো এইটা যদি তুমি কবিতাটা বারবার পড়ো, কবিতাটা পড়লে এই কবিতার মধ্যেই কিন্তু এটা ইনক্লুডেড, যে তোমার কৃষ্ণচূড়ার কথা বলা হচ্ছে নাকি পলাশের কথা বলা হচ্ছে। তোমরা যারা কবিতা পড়েছো তুমি বলবো যে ভাই পলাশের নাম তো কবিতার মধ্যে নাই, তুমি দেখবা যে শিমুল বা জারুলের নাম তো নাই, তাহলে তুমি বলবা যে ভাই জারুলের নাম যেহেতু কবিতার মধ্যে নাই তাহলে এটা এখানে অ্যান্সার হবে না। তুমি কিন্তু খুব ইজিলি এটা বাদ দিয়ে দিতে পারতেছো। আর আমরা তোমাদেরকে বারবার বলি, যখনই তুমি কোনো একটা এমসিকিউ সলভ করতে যাবা সেক্ষেত্রে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে অপশন বাদ দেওয়া। অপশন বাদ দেওয়া, কোনটা সঠিক অ্যান্সার সেটা তোমার খোঁজার দরকার নাই, তুমি অপশন বাদ দিতে থাকো, কোনটা অ্যান্সার হবে না সেটা বাদ দিতে থাকো, দেখবে যে তোমার অটো অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে। সো এখানে অ্যান্সার কি হবে? শহরের পথে কৃষ্ণচূড়া থরে থরে কি কোন ফুল ফুটে, সেটা কৃষ্ণচূড়াই হবে। কারণ আমরা আগের লাইনটা ঠিক একইভাবে এক ধরনের প্রশ্ন দেখছিলাম যে সেটা কৃষ্ণচূড়ার কথাই বলা হচ্ছে। ঠিক আছে, মোবারক আলী লিখেছো 8-এর আনসার অনেকেই করে দিচ্ছ। আচ্ছা, 8-এর অ্যান্সার যারা যারা করছো আমি একটু যদি অ্যান্সারটা আগে প্রশ্নটা একবার পড়ি, যে সালামের চোখ আজ আলোচিত শহর, কোন শহর? আলোচিত কোন শহরের কথা বলা হচ্ছে, যেটা একেবারে কোশ্চেন, আজকের কোশ্চেনের প্রথম কোশ্চেনটা নিয়ে আমি যখন আলোচনা করেছি আমি কিন্তু সেটার খুব সুন্দর একটা ব্যাখ্যা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের কোনোভাবে সেটা ভুল না হয়। কারণ আমি জানি যদি তোমাদের এই কবিতা থেকে প্রশ্ন আসে সেই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সালামের হয়তোবা চোখ নিয়ে প্রশ্ন আসতে পারে অথবা সালামের মুখ নিয়ে প্রশ্ন আসতে পারে। সো সালামের মুখ আসলে কোনটা হবে, সালামের চোখ আসলে কোনটা হবে, সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, যাতে সেটা তোমাদের সবসময় মনে থাকে, যে কোনো সময় মনে থাকে। ঠিক আছে, কারণ আমরা জানি যে মুখমণ্ডলটা একটু বড়, যেহেতু মুখমণ্ডল বড় তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে আমরা মুখ দ্বারা হচ্ছে বাংলাদেশের কথা বুঝাচ্ছি, বাংলাদেশ বা পূর্ব বাংলার কথা বলছি। আর যদি শুধু চোখ বুঝায়, চোখ হচ্ছে একটা ছোট অংশ, চোখ হলে সেটা কি হবে, ঢাকার কথা বুঝাচ্ছি, সেটা কি হবে, ঢাকার কথা বুঝাচ্ছি। দ্যাটস ইট। আর এটা যদি এটা আরেকটা ব্যাখ্যাও দেওয়া যায়, যেমন তোমাকে আমরা যদি দেখাই, ধরলাম এটা হচ্ছে মুখ, আর মুখ হলে সেটা হচ্ছে কি, বাংলাদেশ। চোখ যদি বুঝায়, চোখ হলে হচ্ছে ঢাকা। এটা তো তোমরা বুঝছো। এখন কথা হচ্ছে দেখো, এই বাংলাদেশেরই যত ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে, যত ধরনের আন্দোলন সংগ্রাম, সবগুলোর মূল সেন্টারটা কোথায় ছিল, সবগুলোর মূল আন্দোলনের কেন্দ্রবিন্দু কোথায় ছিল, সেটা হচ্ছে ঢাকা। সেটা হচ্ছে কোথায়, ঢাকা। আর তুমি যখন একজন চেহারার দিকে তাকাবা, হ্যাঁ, তুমি যে কারো চেহারার দিকে তাকাবা সবার আগে কিন্তু তার চোখের দিকে তোমার নজর পড়বে। তাহলে চোখ হচ্ছে কেন্দ্রবিন্দু, একটা মুখের কেন্দ্রবিন্দু। তাহলে ঠিক একইভাবে বাংলাদেশের বা তরুণ শহর পূর্ব বাংলা যেটা, সেই পূর্ব বাংলার মুখ কেন্দ্রবিন্দুটাই হচ্ছে ঢাকা। দ্যাটস ইট। আচ্ছা, আবার ড্রয়িং নিয়ে সমালোচনা করে লাভ নেই, আমি আসলে ড্রয়িং পারি না, মাঝে মধ্যে আপনাদের বোঝানোর জন্য আমি চেষ্টা করি আর কি। ঠিক আছে, আর আমার আর্ট স্কিল খুবই খারাপ। আমি হচ্ছে মাঝে মধ্যে দেখবেন যে মাছ আঁকতে যাইয়া স্কুলে যেরকম হয়েছিল একবার, যে মাছ আঁকছিলাম সেই মাছটা হচ্ছে গাছের উপরে আঁকছিলাম আর কি। সো এরকম আমার ড্রয়িং স্কিল হচ্ছে এরকম। এটা নিয়ে কিছু মনে করার কিছু নাই। কোয়েশ্চেন নাম্বার 8-এ দেখেন, যে সালামের চোখ আজ আলোচিত কোন শহর, সালামের চোখ আজ আলোচিত কোন শহর। ভাই বোনা যে ভাইয়া ঢাকার সাথে তো নারায়ণগঞ্জ আছে, তাহলে সব কিছু তো যেহেতু নারায়ণগঞ্জ নিয়ে বলে যে খুব ফাটাফাটি অবস্থা, হ্যাঁ, তাহলে নারায়ণগঞ্জ দিয়ে দেই, তাহলে অ্যান্সার কিন্তু হবে না। তাহলে এটা কি হবে অ্যান্সার, ঢাকার কথাই বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। দেন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 9-এ, যে ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন পটভূমিতে রচিত। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন পটভূমিতে রচিত। একটু ক্রিটিক্যাল কোশ্চেন দেখে মনে হতে পারে, কারণ এখানে দুইটা ইনসিডেন্ট নিয়ে আসছে, একটা হচ্ছে 1952 সাল নিয়ে আসছে, আবার 1969 সাল নিয়ে আসছে। সো আপনার জন্য এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন হতে পারে। সো এটা একটু আপনি দেখি ব্যাখ্যা করেন তো। ঠিক আছে,
9 অনেকে অ্যান্সার করছো, কেউ এ অ্যান্সার করছো। আমি যদি নাম বলি, শামীম ওসমান মাহাদি লিখেছো, 9 এ হবে। ওকে, কি হবে একটু দ্রুত বলেন, সবাই বলেন, আমি কয়েকজনের কমেন্টস পড়বো, সবাই বলতে থাকেন, দেখি কে কি অ্যান্সার করতেছেন। 9 ক হবে ইশতিয়াক জামান অনন্য লিখেছো, ক হবে সুস্মিতা মণ্ডল লিখেছো, এ হবে। দেন হচ্ছে কেউ থ্যাংক ইউ দিচ্ছেন, কাকে থ্যাংক ইউ দিচ্ছেন? বন্ধুকে। মঞ্জুরুল ইসলাম লিখেছো, খ হবে। সাজিমুল ইসলাম লিখেছো, ক হবে। খ হবে লিখেছো। জাকিয়া সুলতান লিখেছো, ক হবে। আচ্ছা ঠিক আছে, অনেকে অনেক রকম অ্যান্সার করছো, আমরা যদি অ্যান্সারটা দেখে ফেলি, সেটা হচ্ছে কি হবে, গণ অভ্যুত্থান। বেসিক্যালি এই কবিতাটা দেখো, কবিতাটা যদি আমরা বলতে চাই, কবিতাটা কখন লেখা হয়েছে? 1969 সালে। তোমার কবিতাটার মূল প্রেক্ষাপটটা কি, মানে কবিতাটা কোন ইনসিডেন্ট নিয়ে লেখা হয়েছে? 1969 সালে নিয়ে লেখা হয়েছে। 1969 সালে কি হয়েছে? গণ অভ্যুত্থান হয়েছে। এবং ওই সময়টায় যে এত মানুষ, এত আন্দোলন সংগ্রামে ভেঙে পড়া, মানে হচ্ছে মানুষ, পুরো মানুষ হচ্ছে, মনে করো পুরো বাংলাদেশের মানুষ যারা আছে, সবাই কিন্তু ঘুরে ফিরে ওই যে পাকিস্তানি হানাদার বাহিনী বলো বা তাদের যে অত্যাচার আছে, সব কিছুর বিরুদ্ধে কিন্তু একেবারে আন্দোলন সংগ্রামের পর্যায়ে চলে যায় সেটা। এবং সেটাকে কবি যে সেটাকে কিন্তু ভাষা আন্দোলনের যেরকম একটা আন্দোলন সংগ্রাম আমাদের হয়েছিল, সেই আন্দোলন সংগ্রামের কথা মনে করিয়ে দিছে, বা সেই আন্দোলন সংগ্রাম থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি, ওই চেতনাটাকেই কিন্তু তিনি নিয়ে আসছেন। কিন্তু মূল প্রেক্ষাপটটা বা তুমি যদি বলো পটভূমি কি, বা এই কবিতাটা যে লিখছে, হ্যাঁ 1969 কবিতাটা, এটা কি নিয়ে লিখছে? এটা তো তোমার পরীক্ষা এই যে কবিতার মধ্যে দেওয়া আছে, ফেব্রুয়ারি 1969। কবিতার নামই তো 1969, কারণ এই ফেব্রুয়ারি 1969 মানে হচ্ছে 1969 সালে ফেব্রুয়ারি মাসটাকে নিয়ে লেখা হয়েছে, এবং সেটা অবশ্যই গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে। ঠিক আছে, দেন কোশ্চেন নাম্বার 10-এ আমরা যাই, যে ফেব্রুয়ারি 1969 কবিতাটিতে বর্ণিত হয়েছে কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে? দেশ মাতৃকার প্রতি জনতার ভালোবাসা, মানে হচ্ছে দেশের প্রতি মানুষের ভালোবাসার কথা বলা হচ্ছে, নাকি সাধারণ মানুষের বর্ণনা দেওয়া আছে? দরিদ্রপীড়িত চিরকালের বাংলার মুখের কথা বলা হচ্ছে, 21-এর রক্তঝরা দিনের কথা বলা হচ্ছে। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? কোশ্চেন নাম্বার 10 অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার 10 অ্যান্সার কি হবে? অনেকে ডি অ্যান্সার করছো, যে 21-এর রক্তঝরা দিনের বর্ণনা দেওয়া হচ্ছে। এটা কি হবে? দেশ মাতৃকার প্রতি জনতার ভালোবাসার কথা বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 11-এ যাও, সেখানে বলা হচ্ছে 11-এ কি বলা আছে? চেতনার মধ্যে ফেব্রুয়ারির কোন ধরনের অভিজ্ঞতার কথা প্রবাহিত হচ্ছে? স্লোগানের, গণজাগরণের, আত্মহুতির, আত্মত্যাগের? কোন ধরনের চেতনার কথা বলা হচ্ছে? চেতনার মধ্যে ফেব্রুয়ারির কোন ধরনের অভিজ্ঞতার কথা প্রবাহিত হচ্ছে এই কবিতার মধ্যে আর কি? কেউ খ আনসার করছো, কেউ গ আনসার করছো। আমি যদি কয়েকটা নাম বলি, সুজন সরকার লিখেছো, খ হবে। ইউসুফ আলী লিখেছো, ডি হবে। আহমেদ বিন তারিক লিখেছো, ডি হবে। নিশ্চুপ অনুভূতি লিখেছো, বি হবে। আকাশ সরকার, বি হবে। অনেকে অ্যান্সার করছো, এটা কোনটা হবে অ্যান্সার? আত্মহুতির কথা বলা হচ্ছে, আত্মত্যাগ, আত্মহুতি। দেন কোশ্চেন নাম্বার 12, ফেব্রুয়ারি 1969 কবিতায় কমল বন প্রতীকটি ব্যবহার করে কি বোঝানো হয়েছে? কমল বন হচ্ছে তছ নছ, নিবিড় হয়ে। কমল বন, কমল বন বলতে কি বোঝায়? কমল বলতে হচ্ছে বোঝায় পদ্ম, পদ্মবন। কমল বন বলতে পদ্মবন বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? পদ্মবনকে বোঝানো হচ্ছে। তোমাদের এইগুলো কিন্তু কমল বন, যদি এরকম এই প্রতীকগুলো নিয়ে যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা তোমরা কি করবা? ওই শব্দার্থগুলোতে চলে যাবা। বইয়ের প্রত্যেকটা কবিতার পেছনে আমি একটু লিখে দেই, কবিতার পেছনের শব্দার্থ, এই যে শব্দার্থ যে পার্টটা আছে, এই পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমার যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে, কারণ এইগুলোতে অনেক সময় প্রশ্ন শব্দার্থ থাকে, অনেক সময় টিকা থাকে। টিকা দিয়ে তোমার এই ধরনের প্রশ্ন করতে পারে। আর শব্দার্থগুলোতে যেগুলো ছোট ছোট অর্থ থাকে এক শব্দের, সেগুলো দিয়ে কিন্তু এমসিকিউ প্রশ্ন করা যায়। ঠিক আছে, তাহলে সেটা কি হবে? নিবিড় হয়ে।
কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, সালামের হাত থেকে অবিরত কি ঝরে? কবিতার মধ্যে একবারে স্পষ্ট করে বলা আছে অবিরত ঝরে অবিনাশী। অবিনাশী কি? সালামের হাত থেকে অবিরত কি ঝরে? কি ঝরে পড়ে? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এতগুলো প্রশ্ন যেগুলো আমরা সলভ করছি এটার মধ্যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এরকম প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি। সালামের হাত থেকে কি ঝরে? 13 এ হবে সাবিহা লিখেছ, সাবিহা ইসলাম, ফারহানা ইসলাম লিখেছ। 16 এ হবে আহমেদ বিন তরিক লিখেছ, ক হবে সুস্মিতা মণ্ডল লিখেছ, এ হবে মারিয়া ইসলাম নাদিয়া লিখেছ। 13 এস জান্নাতুল মীরা লিখেছ, এ হবে এস কে রুদ্র লিখেছ। দেন হচ্ছে এম জে মুন্না, শামীম ওসমান মাহাদি, অনেকে অ্যান্সার করছো, এ হবে, সবাই এই অ্যান্সার করছো। এটা কি হবে? অবিরত অবিনাশী বর্ণমালা। অবিরত অবিনাশী বর্ণমালা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সালামের হাত থেকে অবিরত কি ঝরে? অবিনাশী বর্ণমালা। অবিনাশী বর্ণমালা। আমরা যদি 14 নম্বর কোশ্চেনে যাই, বুঝি তাই 1969 আবার সালাম নামে রাজপথে, সালাম রাজপথে নেমে কি করে? সালাম রাজপথে নেমে কি করে? কবিতা না জানলে কিন্তু তুমি এগুলো পারবা না, কবিতাটা তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে বুঝি তাই 1969 আবার সালাম নামে রাজপথে। আসলে দেখো এখানে কি 1969 কি সালাম কি আবার রাজপথে নামতেছে? সালাম কিন্তু রাজপথে নামতেছে না, কারণ সালাম তো অলরেডি মারা গেছে 1952 সালে। তাহলে সালাম আসলে কাদের প্রতীক? সাধারণ মানুষের প্রতীক। সালাম বলতে এখানে কারা? সালাম যদি বলো, এখানে যদি সালাম বরকত যার নামে আসুক না কেন, তারা হচ্ছে সাধারণ মানুষের প্রতীক। এই যে সাধারণ মানুষ সবাই কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রামের জন্য নেমে গিয়েছিল, তাই না? আসলে এগুলো অ্যান্সার কি হবে? এটা হচ্ছে কিন্তু তোমার সালাম বলতে এখানে ওই যে 1952 সালে যে সালাম শহীদ হয়েছে ওই সালামের কথা কিন্তু না, ওই সালামকে প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। ঠিক আছে, ওকে। চোদ্দ খ হবে মঞ্জুর ইসলাম লিখেছ, খ হবে ওকে। কবিতাটা হয়তো বা পতাকা লেখা নাই, কিন্তু শূন্যে তুলে ফ্ল্যাগ, এটা মনে আছে? শূন্যে তুলে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ মানে তো পতাকা, তাই না? তাহলে শূন্যে তুলে ফ্ল্যাগ, কে ফ্ল্যাগ তুলে শূন্যে? বুঝি তাই 1969 আবার সালাম নামে রাজপথে শূন্যে তুলে ফ্ল্যাগ। একেবারে কবিতার হুবহু লাইনটা এরকম যে শূন্যে তুলে ফ্ল্যাগ। তার মানে হচ্ছে আমি তোমাদেরকে বারবার বলি কবিতা পড়তে হবে। কবিতা যত ভালো পারবা তোমার কবিতার এমসিকিউগুলো সবচেয়ে ইজিলি তুমি এটা অ্যান্সার করতে পারবা, কারণ কবিতার এমসিকিউগুলো কবিতার মধ্যে থেকে আসে এবং এগুলো খুব একটা বেশি ডিপ্লোম্যাটিক করে, তোমার জন্য বেশি কঠিন করে ফেলে যে তুমি এগুলো বুঝতে পারতেছো না, এরকম কিন্তু না। কবিতার একেবারে কবিতার লাইন থেকে হুবহু তুলে দেয়, অথবা কবিতার আগের লাইন কোনটা পরের লাইন কোনটা এরকম প্রশ্ন থাকে। সো এটা তোমার জন্য বেশি কঠিন মনে হবে না, আই থিঙ্ক। দেন কোয়েশ্চেন নাম্বার 15, যে ফেব্রুয়ারি 1969 কবিতায় উল্লেখকৃত কবি এবং কবির মতোই বহু লোক এখন কোথায় আছে? এখন কোথায় আছে? দেখো এই কবিতার মধ্যে কিন্তু এটা বলা আছে আমি এবং আমার মতো বহু লোক, আমি এবং আমার মতো বহু লোকের কথা বলা আছে। তাহলে কবি এবং কবির মতো বহু লোক কি এখন কোথায় আছে? একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। এস কে রুদ্র লিখেছো, কবিতা মুখস্থ আছে ভাইয়া? হ্যাঁ, এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কোয়েশ্চেন নাম্বার 15 অনেকে অ্যান্সার করছো। সুরভি লিখেছো 15D হবে। মারিয়া ইসলাম নাদিয়া লিখেছো 15D হবে। ওকে, ডি অ্যান্সার যেহেতু বলছো। ঠিক আছে, D হবে। সুমাইয়া শেখ লিখেছো, সাবিহা ইসলাম লিখেছো, শেখ সাদি লিখেছো। ওকে, তাহলে 15 অনেকে অ্যান্সার করছো। ঘাতকের চেতনা, চেতনা হবে নাকি ঘাতকের অশুভ আস্তানা? অশুভ আস্তানা। শহীদের ঝলকিত রক্তের বুদবুদ বলতে কোন ফুলকে বোঝানো হয়েছে? শহীদের ঝলকিত রক্তের বুদবুদ কোন ফুলকে বোঝানো হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফুল নয় ওরা,
এরকম বলা হয় না যে ফুল নয় ওরা যেন শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, এরকম কিন্তু কবিতার মধ্যে এইভাবে বলা আছে, ফুল নয় ওরা যেন শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। তাহলে এটা কি হবে? শহীদের ঝলকিত রক্তের বুদবুদ বলতে কি বোঝানো হয়েছে? কোন ফুলকে বোঝানো হয়েছে? রক্ত জবার কথা বলা হচ্ছে, নাকি তোমার পলাশের কথা বলা হচ্ছে, কৃষ্ণচূড়ার কথা বলা হচ্ছে, নাকি শিমুলের কথা বলা হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 16, একটু দ্রুত অ্যান্সার করে ফেলি। কোয়েশ্চেন 16, হিমু অধিকারী হিমেল লিখেছ, খ হবে। জয়ন্ত বাইন লিখেছ, খ হবে। আসাদুজ্জামান লিখেছ 16B হবে। সবাই কৃষ্ণচূড়ার কথা বলছো, কারণ এই কবিতা আসলে কৃষ্ণচূড়া ছাড়া আর কোনো ফুলের নাম আছে? সো তোমার এখানে কৃষ্ণচূড়া অ্যান্সার হবে। কোনো কনফিউশন আছে কোনোটা? ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ধরনের কবিতা? কোন ধরনের কবিতা এটা বলো তো? ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ধরনের কবিতা? এটা কি রোম্যান্স ধর্মী, নাকি ইতিহাস নির্ভর, নাকি রাজনৈতিক নির্ভর, নাকি হচ্ছে রোম্যান্টিক? কোনটা হবে? ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ধরনের কবিতা? 17-এর এ হবে কেউ বলছো, বি হবে কেউ বলছো। নাম যদি বলি ফাহামিদা, দেন হচ্ছে সুমাইয়া শেখ লিখেছো, বি হবে। আফিয়া ইসলাম লিখেছো, বি হবে। ওয়ালিদ হাসান লিমন লিখেছো, বি হবে। সবাই বি অ্যান্সার করতেছো, কেউ ভুল করো না কেন? আবদুল্লাহ লিখেছো, সি হচ্ছে। দেন হচ্ছে রাজওয়ানা ইসলাম রূপন্তী লিখেছো, বি হবে। মুস্তাফিজ লিখেছো 17B হবে। সবাই ইতিহাস নির্ভর বলছো, সেটা কি হবে? ইতিহাস নির্ভর। হ্যাঁ, এটা ইতিহাস নির্ভরই একটা কবিতা। সো এটা বুঝতে পারার জন্য ধন্যবাদ, এবং এরকম ইজিলি বুঝতে হবে, ঠিক আছে? কমপ্লেক্স করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার 18 দেখো, কোনটি ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে নেওয়া উপমা? তাহলে ফেব্রুয়ারি 1969 থেকে নেওয়া কোনটা উপমা? দেখো, বলা হচ্ছে বাহিরকে আমরা করেছি ঘর, ঘরকে করেছি বাহির। এটা কি কবিতার মধ্যে ছিল? কোথাও তো ছিল না। আমি আর আমার মতোই বহু লোক, হয়তোবা ছিল। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিরাশী বর্ণমালা, এটাও ছিল, এটাও ছিল। আর একটা হচ্ছে রাবীন্দ্রিক ধ্যান জাগে নতুন বিন্যাসে, এটা কিন্তু এই কবিতার অংশ ছিল না। তাহলে আমরা জানি যে এখানে দুইটা অপশন আমরা অলরেডি বাদ দিয়ে দিছি, আমরা আর দুইটা অপশন পাচ্ছি। এখন আমাদের কাছে চাইছে যে উপমা। উপমা, উপমাকে ইংরেজিতে কি বলে? ম্যাটাফোর, ম্যাটাফোর বলে না? এবং এই ম্যাটাফোর আসলে এখানে উপমা অনুযায়ী কোনটা বোঝানো হচ্ছে? যে আমি এবং আমার মতোই বহু লোক, এখানে কোনো উপমা আছে? উপমা নেই। লোকের কথা বলছে, আমিও মানুষ, বহু লোক, এখানে ওরাও মানুষ। তাহলে এখানে কোনো উপমা আছে? উপমা না। উপমা হচ্ছে এমন এক জিনিস যেটা লেখা থাকবে ওইটা বুঝাবে না, অন্য কিছু বুঝাবে। তাহলে এখানে এটার অ্যান্সার কি হবে? এখানে এটার অ্যান্সার হবে তোমার সি, যে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিরাশী বর্ণমালা। তাহলে নক্ষত্রের মতো কি বর্ণমালা ঝরতে পারে? সাধারণত এটা তো আমরা দেখতে পারি না। সো এটা হচ্ছে একটা উপমা, এটা একটা কি? উপমা। আর এখানে অবিরত অবিনাশী বর্ণমালার কথা বলা হচ্ছে। তাহলে 18 কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা বুঝতে পেরেছো? 18C হবে। বুঝতে কারো প্রবলেম আছে? আমি একটা কমেন্টস লিখি, তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টসে জানাতে পারো। সেই কমেন্টসে একটা প্রশ্ন কমেন্টস করেছি, সেখানে তোমাদের মতামত দিতে পারো, বুঝতে পারছো কিনা। স্বাধীন ভাই ক্লাস আছে, আপনাদের 10টায় ক্লাস থাকবে, আপনারা ক্লাসে যুক্ত থাকবেন, সেটাও কিন্তু আমাদের পেজে অলরেডি বলা আছে। সো আপনারা যুক্ত থাকবেন। কোয়েশ্চেন নাম্বার 18-এর ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন? এখানে আমরা পেয়েছি যে এই দুইটা অংশ কবিতা থেকে নেওয়া হয়েছে, আর এই দুইটা অংশ আমাদের এই কবিতার মধ্যে নাই। তাহলে যেহেতু কবিতার মধ্যেই নাই, এটা আমাদের অ্যান্সার দেখার চেষ্টা করার দরকার আছে? কোনো কিছু নাই। এই দুইটা আমাদের অপশন আগেই বাদ। তাহলে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে খ এবং একটা হচ্ছে গ। আমরা খতে যদি যাই, আমি এবং আমার মতোই বহু লোক, এখানে কোনো উপমা আছে? কোনো ধরনের উপমা নেই, কিন্তু আমাদের চাইছে উপমা কোনটা নেওয়া হয়েছে। তাহলে পরেরটা যদি আমরা দেখি, দেখলাম আমার সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। তুমি কি কখনো বর্ণমালাকে নক্ষত্রের মতো ঝরতে দেখছো? দেখো নাই। এটা হচ্ছে এক ধরনের উপমা। এটা কি? এক ধরনের উপমা। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? সি হবে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো কিনা? বুঝতেছি অনেকে বলছো। ওকে, ঠিক আছে। দেন আমরা একেবারে শেষের দিকে চলে আসতেছি। এখন সেই রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, এখানে কোন রঙের কথা বলা হয়েছে?
বলো তো, একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। ভাইয়া কোন কবিতাগুলো ইম্পর্টেন্ট এটা আমরা বলে দেবো। যেটুকু অ্যান্সার করেছি এগুলো বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, এখন দেখো আমরা কোশ্চেন নাম্বার 19-এ চলে আসছি। আচ্ছা, 19-এ খেয়াল করো যে এখন সেই রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, এখানে কোন রঙের কথা বলা হয়েছে? আমাদের অপশন দেওয়া আছে কৃষ্ণচূড়ার রং, সন্ত্রাসের রং, বিপ্লবের রং, দেওয়া আছে ভালোবাসার রং। ঠিক আছে, তাহলে এটা একটু দ্রুত অ্যান্সার করে ফেলো তো, দেখি তোমাদের কবিতাটা পড়ে আসলে কতটুকু বুঝতে পারছো। ঠিক আছে, আমি কিন্তু সবগুলো প্রশ্নেরই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং খুব ইজিলি আশা করি যে যতগুলো অপশন কোনটা বাদ দেওয়া যায়, কোনটা অ্যান্সার হবে না, সেটা তোমাদেরকে ইজিলি বোঝানোর চেষ্টা করেছি। ওকে, দ্যাটস ইট, আমরা আর বেশি পড়াবো না এখানে। হিসাব বিজ্ঞান ক্লাস কখন সেটা এখনো আমাদেরকে জানানো হয় নাই। আপনাদেরকে কিন্তু পেজে সব কিছু আপডেট দেওয়া আছে, আমাদের কোন ক্লাসটা কখন হবে সেটা কিন্তু বলে দেওয়া আছে। সো একটু পরে সম্ভবত স্বাধীন ভাই ক্লাসটা আছে, আপনারা সেখানে যুক্ত থাকতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখন সেই রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, এখানে কোন রঙের কথা বলা হয়েছে? আর আমি যখন তোমাদেরকে আগের কোশ্চেনটা দেখাইছিলাম সেখানে দেখো যে কোনটি ফেব্রুয়ারি 1969, এটা নিয়ে অনেকেই হয়তো বা প্রবলেম থাকতে পারে যে ভাই আমি এটা বুঝি নাই। সো সেক্ষেত্রে ভাইয়া দরকার এটা আরেকবার বুঝিয়ে দিই তোমাদেরকে, যদি তোমরা বুঝতে না পারো সেক্ষেত্রে আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে কোনটি ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে নেওয়া একটি উপমা। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে এই কবিতা থেকেই উপমাটা নেওয়া হয়েছে, এটুকু ক্লিয়ার থাকতে হবে। আর এটা অবশ্যই একটা উপমা হইতে হবে। উপমা বুঝো? উপমাকে ইংরেজিতে বলা হয় মেটাফোর। এই উপমা মানে হচ্ছে তোমাকে যেই ব্যাপারটা তোমার উল্লেখ করা থাকবে ওইটা বোঝাবে না, অন্য একটা মিনিং সেখানে নিয়ে আসবে। এখন আমরা আগে একটু যদি অপশনগুলো খেয়াল করি, বলা হচ্ছে বাহিরকে আমরা করেছি ঘর, ঘরকে বাহির, ঘরকে করেছি বাহির বা ঘরকে বাহির। এখন এটা কি আমাদের ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে ছিল? ছিল না, তার মানে হচ্ছে এই অপশনটা বাদ, এটা আগেই বাদ। আমরা যদি আরেকটা অপশন দেখি যে রাবীন্দ্রিক ধ্যান জাগে নতুন বিন্যাসে, এটা কি ফেব্রুয়ারি 1969 কবিতা ছিল? ছিল না, এই অপশনটা আমাদেরকে বাদ। তাহলে আমরা আর দুইটা অপশন রাখছি, একটা হচ্ছে আমি আর আমার মতোই বহুলোক, এটা কিন্তু ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে ছিল। আরেকটা হচ্ছে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা, এই দুইটা কিন্তু আমরা ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে পেয়েছি। এখন কথা হচ্ছে তুমি যখন এই দুইটা অপশন পেয়ে যাবা, তোমার এখন মূল টার্গেটটা কি? তোমার প্রশ্ন করা হচ্ছে যে কবিতা থেকে নেওয়া উপমা কোনটা। এখন দেখো আমি আর আমার মতোই বহুলোক, এখানে কোনো উপমা আছে? উপমা নাই। আমি একটা মানুষ, আবার আমার মতোই বহু লোক, ওরাও মানুষ, তাই না? তাহলে এখানে কোনো উপমা কিছু বোঝানো হচ্ছে না যে মানুষ দ্বারা অন্য কিছু বোঝানো হচ্ছে, এরকম কোনো মিনিং আমরা পাচ্ছি না। কিন্তু আমরা যদি অপশন নাম্বার সিতে চলে আসি, সেখানে বলা হচ্ছে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। এখন দেখো তুমি কি কখনো নক্ষত্রের মতো বর্ণমালাকে ঝরতে দেখছো? মানে বর্ণমালার নক্ষত্রের মতো ঝরে, ক খ বা সরেয় সরেয়া যেগুলো আছে সেগুলো কি বর্ণমালা, এই বর্ণমালাগুলো সেগুলো কি কখনো নক্ষত্রের মতো ঝরতে দেখছো? দেখো নাই। তার মানে হচ্ছে এটা এক ধরনের হচ্ছে কি উপমা, এটা হচ্ছে এক ধরনের উপমা এবং এই উপমাটা ফেব্রুয়ারি 1969 কবিতা থেকেই নেওয়া হয়েছে। দ্যাটস ইট। তাহলে আমাদের 18 নম্বর কোয়েশ্চেনটা আরেকবার সলভ করে দিলাম, কারণ এটা তোমাদের একটু বেশি প্রবলেম মনে হয়েছিল। ঠিক আছে, ওকে। দেন কোশ্চেন নাম্বার 19-এ দেখো এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, এখানে কোন রঙের কথা বলা হচ্ছে? কৃষ্ণচূড়ার রং, সন্ত্রাসের রং, ভালোবাসার রং, বিপ্লবের রং। অ্যান্সার কি হবে কোশ্চেন নাম্বার 19? একটু দ্রুত করে ফেলো। ভাইয়া বাংলা পদ্য নিয়ে একটা প্রশ্ন করতে চাই। ওকে ঠিক আছে, প্রশ্ন করে ফেলেন। ওকে, এটা কি হবে? সন্ত্রাসের রং। তাহলে সেটা কোন রং? লাগে না ভালো চোখে যে রং সন্ত্রাস আনে, যে রং লাগে না ভালো চোখে যে রং সন্ত্রাস আনে, তাহলে সেটা কোন রং? সন্ত্রাসের রঙের কথা বলা হচ্ছে। আর এরপরে যদি আমরা কোশ্চেন নাম্বার 20-তে চলে যাই, যে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে চরণটি পরের চরণ কোনটি? ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে এই চরণটির পরের চরণ কোনটি?
ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, এই চরণের পরের চরণ কোনটি? দেখো এই যে পরের চরণ কোনটি, এটা কিন্তু একটা ইউনিভার্সিটি কোশ্চেনগুলোর মধ্যে একটা কমন কোশ্চেন, যে এই কবিতার পরের লাইন কোনটা, এই লাইনের পরের লাইন কোনটা, আগের লাইন কোনটা, বা একটা শব্দ তোমাকে দিয়ে মনে করলো যে ফোটে ফুল বাস্তবের ড্যাশ চত্বরে। এখন এই বিশাল শব্দটা তোমাকে নাও দিতে তোমাকে একটা এমসিকিউ তৈরি করে দিতে পারে। সেক্ষেত্রে এগুলো তুমি কিভাবে পারবা? তোমাকে অবশ্যই তোমাকে কবিতাটা ভালোভাবে জানতে হবে। এখন আমাদের এখানে অপশনগুলো যদি আমরা একটু দেখি, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, এরপরে চরণ কোনটা? হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ, একটা অপশন। দেখলাম রাজপথে যে দেখলাম আমরা সবাই, আর এটা হচ্ছে সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, আবার সালাম নামে রাজপথে। চারটা অপশন দেওয়া আছে এবং এগুলো আমাদের সবই কবিতার অংশ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে। 20 অনেকে অ্যান্সার করছো, সবাই এ অ্যান্সার করছো যে হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ। আমি যদি তোমাদের কয়েকজনের নাম পড়ি, তোমরা হচ্ছে কারা কারা প্রশ্ন অ্যান্সার করছো। রিয়া লিখেছো, ক হবে। আসাদুজ্জামান লিখেছো, এমডি আসাদুজ্জামান লিখেছো 20 এ হবে। দেন হচ্ছে সাব্বির হোসেন লিখেছো 20 এ হবে। আনিকা তাসলিম লিখেছো এ হবে। অনেক অ্যান্সার করছো। জান্নাতুল ফেরদৌস রাফসানা লিখেছো এ হবে 20। রিফাত লিখেছো 20 এ হবে। ঠিক আছে, অনেকে অ্যান্সার করছো যে সবাই অ্যান্সার করছো যে হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ, সেই ফুল আমাদেরই প্রাণ। আমি আরেকটা প্রশ্ন করি, সেই ফুল বলতে আবার কি বোঝানো হচ্ছে? ওই যে ফুল বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের ভাষার কথা বলা হচ্ছে, বাংলা ভাষার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ কি কি শিখলাম? আমাদের কি আর এমসিকিউ আছে? না, আমরা এতক্ষণ অনেকগুলো এমসিকিউ সলভ করার চেষ্টা করেছি, যেগুলো আমাদের ফেব্রুয়ারি 1969 কবিতাটার সাথে রিলেটেড। এবং এই কবিতা থেকে তোমরা এতক্ষণ যে ধরনের প্রশ্নগুলো পেয়েছো, এগুলোই তোমাদের এইচএসসির জন্য কাজে লাগবে। এবং এই প্রশ্নগুলো এইচএসসির প্রশ্নগুলো একই রকম তো হবে, এবং পাশাপাশি অ্যাডমিশনও কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই থাকে। আমরা এতক্ষণ তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি, এগুলো কোনো না কোনো ইউনিভার্সিটি কোয়েশ্চেন ছিল। বেশিরভাগই হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির কোয়েশ্চেন, ঢাবি বলো, চবি বলো, রাবি বলো, তোমার হচ্ছে গুচ্ছ বলো, সব বিষয়ের কোয়েশ্চেন থেকে আমরা কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো এখানে সেট করার ট্রাই করছি, যাতে তোমাদের একটু আলাদাভাবে ধারণা দিতে পারি যে অ্যাডমিশনের প্রশ্ন কিন্তু তোমাদের একাডেমিক প্রশ্নের বাইরে হয় না। একই ধরনের, যেহেতু থিমটাই একই রকম, টপিকও একই জিনিস, সো তোমার কেন আর এই প্রশ্ন বাইরে হবে? সো তোমরা যদি একাডেমিকটা একটু ভালোভাবে পড়ো, পাশাপাশি তোমাদের অ্যাডমিশনের প্রিপারেশনটা খুব ভালোভাবে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। 17-এর মধ্যে 20টার মধ্যে 17টা হচ্ছে হাবিবুল্লাহ বিলালি। আচ্ছা ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো সবাই হচ্ছে আমাদের নিয়মিত লাইভগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন, আমাদের পেজের সাথে যুক্ত থাকেন। আমাদের লাইভগুলো কখন হবে সেটা আমাদের পেজে আগে দেওয়া থাকবে, এবং আমরা কিন্তু সেই টাইম অনুযায়ী কিন্তু আমরা আপনাদের ক্লাসগুলো নিব। ঠিক আছে, সো এটুকুই পর্যন্তই থাকলো। আপনাদের হচ্ছে পরবর্তীতে হয়তো বা আমরা যে কোনো একটা গল্প বা হচ্ছে কবিতা নিয়ে আমরা আলোচনা করব। চাইলে আপনারা কমেন্টসে জানাতে পারেন যে পরবর্তীতে কোন কবিতা বা কোন গল্পটা নিয়ে আমরা আলোচনা করব, অথবা আমরা কি সিরাজউদ্দৌলা নাকি লাল সালু নিয়ে আলোচনা করব। সেরকম কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেটা আমাকে জানাতে পারেন, এবং আমরা অবশ্যই সেগুলো নিয়ে আপনাদেরকে কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হচ্ছে আমাদের নিয়মিত লাইভগুলোর সাথে যুক্ত থাকতে পারেন। আর প্রিপারেশনটা একটু ভালো করে নেন। আমি বারবার বলি, আপনাদের একাডেমিক পড়াটাই আপনার অ্যাডমিশনে কাজে লাগবে। সো আপনার একাডেমিকটা একটু ভালোভাবে পড়েন, এবং অ্যাডমিশনে সেটা অনেক বেশি আপনাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।